তাহলে যেখানে আমরা ছিলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ইতিমধ্যে আমরা জেনেছি মাদকদ্রব্যের সংজ্ঞাসমূহ। তো এরপর যে আমরা চলে যাব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৯ ধারায়। বলেছিলাম যে ৯ ধারাটা যদি আমরা জানতে হয় তবে আমাদেরকে জানতে হবে অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য, এটা কিন্তু তরল জাতীয় নয়, অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদন, রূপান্তর, বিক্রয়, আমদানি, রপ্তানি, বহন, পরিবহন, দখল, এই যে কার্যক্রমগুলো আছে সেগুলো লাইসেন্স ব্যতীত করতে পারবেন না। অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য, আবার বলে রাখি তরল জাতীয় নয়, তরল জাতীয় ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদন, রূপান্তর, বিক্রয়, আমদানি, রপ্তানি, বহন, পরিবহন নিষেধ করা হয়েছে, লাইসেন্স ব্যতীত করা যাবে না ৯ এর ১ ধারায়। পাশাপাশি আমরা দেখতে পাই ৯ এর ২ ধারাতে বর্ণিত আছে, যেখানে বলা আছে এই যে উৎপাদনের উপকরণ, ইতিমধ্যে জেনেছি প্রিকারসর কেমিক্যাল, এই উৎপাদনের উপকরণটাও আপনি উৎপাদন, রূপান্তর, বিক্রয়, আমদানি, রপ্তানি, বহন, পরিবহন কিছুই করতে পারবেন না লাইসেন্স ব্যতীত। ৯ এর ২ ধারায় বলা আছে। তাহলে এই যে লাইসেন্স ব্যতীত আপনি করতে পারেন না, এরপর যে আমরা চলে যাব আপনি লাইসেন্স সহ তাহলে করতে পারবেন, তাই না? লাইসেন্স সহ করার বিধান রয়েছে। আমরা দেখি ৯ এর ৩, যেখানে বলা আছে ঔষধ শিল্পে, ঔষধ শিল্পে চিকিৎসা কার্যে ব্যবহারের জন্য, বৈজ্ঞানিক গবেষণার জন্য মহাপরিচালক কর্তৃক অনুমোদনকৃত মাদকদ্রব্যের মহাপরিচালক কর্তৃক অনুমোদনের মাধ্যমে আপনি মাদকদ্রব্যের চাষাবাদ, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ করতে পারবেন। ৯ এর ৩। তাহলে প্রথমে ১ এবং ২ বলছে করা যাবে না, বাট আমরা দেখতে পাই ৯ এর ৩ বলা আছে করা যাবে। কি জন্য? আপনি ঔষধ শিল্পের জন্য, বৈজ্ঞানিক গবেষণার জন্য, অথবা আমরা দেখতে পাই চিকিৎসার জন্য আপনি করতে পারবেন। ৯ এর ৩, এই ৯ এর ৩ এর ২টা অংশ বলা আছে। তাহলে করতে পারবেন আমরা জানলাম লাইসেন্স নিয়ে ৯ এর ৩ এর প্রথম অংশ। দ্বিতীয় অংশে আমরা দেখতে পাবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যিনি আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তিনি কি করতে পারেন? তিনি ৯ এর ৩ এর দ্বিতীয় অংশ বলা আছে বৈধ কাগজপত্র নিয়ে, বৈধ কাগজপত্র নিয়ে তিনি অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য উৎপাদন, রূপান্তর, বিক্রয়, আমদানি, রপ্তানি, বহন এই কার্যগুলো করতে পারবেন বৈধ কাগজপত্র নিয়ে এবং যুক্তিসঙ্গত কাগজপত্র প্রদর্শনের মাধ্যমে। তাহলে ৯ এর ২টা অংশ আছে। প্রথম অংশ হচ্ছে চিকিৎসার প্রয়োজনে, বাণিজ্যিক কাজে, খেয়াল করেন সবাই, চিকিৎসার প্রয়োজনে যেখানে শিল্পে ব্যবহার, বাণিজ্যিক শিল্পে ব্যবহারের জন্য, পাশাপাশি আমরা দেখতে পাই বৈজ্ঞানিক গবেষণার জন্য আপনি কি করতে পারেন? অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য লাইসেন্স নিয়ে করতে পারবেন উৎপাদন, রূপান্তর, বিক্রয়। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারবে ৯ এর ৩ এর দ্বিতীয় অংশ বলা আছে বৈধ কাগজপত্র নিয়ে। তাহলে আমরা ৯ এর ৩ এর ২টা অংশ দেখতে পাই, একটা হচ্ছে জনগণের জন্য লাইসেন্স নিয়ে পারবে, আরেকটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বৈধ কাগজপত্র প্রদর্শনের মাধ্যমে। এরপর আমরা চলে যাব ৯ এর ৪, যেখানে বর্ণিত আছে আপনি যদি লাইসেন্স নিয়ে উৎপাদন করেন তবে যে মাদক উৎপাদন করবেন সে মাদকের কুফল সম্পর্কিত বিধিবিধান মাদকদ্রব্যের গায়ে লিখতে হবে। লাইক দ্যাট সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে এই যে বিষয়টা আমরা ইতিমধ্যে আলোচনায় ছিলাম, আলোচনা করলাম, লিখতে হবে কোথায়? আপনি মাদকদ্রব্য প্রস্তুত করেন, লাইক দ্যাট সিগারেট, লাইক দ্যাট সিগারেট, আপনি তো আমরা সবাই জানি যে সিগারেটের গায়ে অবশ্যই লেখা থাকে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই যে বিষয়টা আমরা দেখতে পাই ৯ এর ৪ বলা আছে লেবেল লাগাইতে হবে। এবং ৯ এর ৫, যেখানে আমরা দেখতে পাই স্থল, নৌ, বিমান চিকিৎসার প্রয়োজনে যখন কোনো রোগী নিয়ে যাচ্ছেন, চিকিৎসক তার ফার্স্ট এড বক্সে অল্প পরিমাণ, প্রয়োজনীয় পরিমাণ মাদকদ্রব্য রাখতে পারবেন। আইনে তাকে সুযোগ দেওয়া হয়েছে ৯ এর ৫, ৯ এর ৫। তাহলে আমরা যদি সামারি করি, মাদকদ্রব্য উৎপাদন, রূপান্তর, বিক্রয় করতে পারবেন না, মাদকদ্রব্য উৎপাদন, রূপান্তর, বিক্রয় করতে পারবেন না ৯ এর ১। মাদকদ্রব্য উৎপাদনের যে উপকরণ সেটা উৎপাদন, রূপান্তর, বিক্রি করতে পারবেন না ৯ এর ২। চিকিৎসার প্রয়োজনে বৈজ্ঞানিক ক্ষেত্রে আপনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক অনুমোদন ক্রমে আপনি মাদকদ্রব্য চাষাবাদ করতে পারবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বৈধ কাগজপত্র নিয়ে যুক্তিসঙ্গত কাগজপত্র প্রদর্শনের মাধ্যমে বহন করতে পারবে।
পাশাপাশি আমরা দেখতে পাই 9-4 বর্ণিত আছে, যিনি করুক না কেন তিনি উৎপাদন করলে উৎপাদনের যে মালামাল সেই মাদকদ্রব্যের গায়ে কুফল সম্পর্কে লিখতে হবে। এবং আমরা দেখতে পাই 9-5 জানলাম স্থল, নৌ, বিমান 3 যেই পথ, যদি কোনো চিকিৎসক কোনো রোগী নিয়ে যায়, রোগীর প্রয়োজনে মাদকদ্রব্য ব্যবহার করতে পারবে, সেজন্য অল্প পরিমাণ মাদক তার ফার্স্ট এড বক্সে রাখতে পারে, যা আমরা দেখতে পাই 9-5 বলা আছে। এরপর যে আমরা চলে যাব কোথায়, আমরা দেখব 10 ধারা। এতক্ষণ আমরা জেনেছি অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য। তো এরপর যে আমরা জানবো অ্যালকোহল উৎপাদন, রূপান্তর, বিক্রয় করার জন্য লাইসেন্স লাগবে, বলা আছে কোথায় 10-1। বিওয়ারি স্থাপনের জন্য লাইসেন্স লাগবে, বলা আছে কোথায় 10-1। ইতিমধ্যে আমরা জেনেছি বিওয়ারি দ্যাট মিন্স কারখানা। তাহলে অ্যালকোহল উৎপাদন, রূপান্তর, বিক্রয় করার জন্য লাইসেন্স লাগবে, বলা আছে কোথায় 10-1। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যালকোহল নেওয়ার জন্য, পরিবহন করার জন্য প্রয়োজনীয় যুক্তিসঙ্গত কাগজপত্র প্রদর্শনের মাধ্যমে তিনি অ্যালকোহল কি করতে পারবেন, বহন, পরিবহন, ধারণ, অধিকার, দখল রাখার সুযোগ রয়েছে। যুক্তিসঙ্গত কাগজ থাকবে, 10-2 বলা আছে। তো আমরা যদি ক্লারিফাই করি, শুকনা যত প্রকার মাদক দ্রব্য রয়েছে সেটা হচ্ছে বাধ্যবাধকতার কথা বলা আছে 9 ধারায়, করা যাবে না। আর অ্যালকোহল রিলেটেড যত প্রকার মাদক দ্রব্য রয়েছে সেগুলোর বাধ্যবাধকতা বলা আছে 10 ধারায়। এরপরে আমরা চলে যাব 11 ধারায়, অ্যালকোহল পান সংক্রান্ত বিধিবিধান। অ্যালকোহল পান করবেন, অ্যালকোহল পান করার জন্য ইতিমধ্যে আমরা বলেছিলাম যে পারমিট লাগবে, তাই না? অ্যালকোহল পান করার জন্য পারমিট প্রয়োজন। তবে এই যে অ্যালকোহল আমরা দেখতে পাই মুসলমান যিনি আছেন, এজ এ মুসলমান সদস্য, তিনি কি করতে পারবেন, কোনো ক্রমেই অনুমোদন ব্যতীত, পারমিট ব্যতীত অ্যালকোহল পান করার সুযোগ নাই এজ এ মুসলমান। যদি তার চিকিৎসার প্রয়োজনে পান করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাই সরকারি মেডিকেল কলেজের যিনি সহযোগী অধ্যাপক, পাশাপাশি সিভিল সার্জন, তাদের অনুমোদন ক্রমে চিকিৎসার প্রয়োজনে বহন করতে খাইতে পারবেন। তবে বাধ্যবাধকতা আমরা সামনে পড়ব, একটা ব্যবস্থাপত্রের মাধ্যমে একবারই ক্রয় করতে পারবেন, একাধিকবার নয়। তাহলে মূলত আমরা 11 ধারায় জানলাম যে মুসলমান কোনোভাবেই অ্যালকোহল পান করতে পারে না। যদি পান করার প্রয়োজন হয় তবে অনুমোদন নিতে হবে, যদি পান করার প্রয়োজন হয় তবে চিকিৎসকের কাছ থেকে চিকিৎসাপত্র নিতে হবে, 11তে বলা আছে। তবে এ পর্যায়ে আমরা চলে যাব 11-2 ধারায়, যেখানে বলা আছে, একটু খেয়াল করি, 5 শ্রেণীর ব্যক্তি, মুচি, মেথর, ডোম, ক্ষুদ্র নিগোষ্ঠী, চা শ্রমিক। মুচি, মেথর, ডোম, ক্ষুদ্র নিগোষ্ঠী, চা শ্রমিক, এই 5 শ্রেণীর ব্যক্তি কি করতে পারেন, লাইসেন্স ব্যতীত, যেটাকে আমরা ইতিমধ্যে বলেছি খাওয়ার জন্য কোনটা লাগবে, পারমিট ব্যতীত তিনি পান করতে পারবেন। তবে এই মুচি, মেথর, ডোম, ক্ষুদ্র নিগোষ্ঠী, চা শ্রমিক কি পান করতে পারবে, আমরা দেখতে পাই তারা পান করতে পারবে নিজস্ব তৈরি মদ। খেয়াল করি সবাই, এক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় বলা আছে, কি বলা আছে, মুচি, মেথর, ডোম, ক্ষুদ্র নিগোষ্ঠী, চা শ্রমিক, তারা তাদের নিজস্ব তৈরি তারি এবং পুচই এটা পান করতে পারবে। পাশাপাশি রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, এই 3 পার্বত্য অঞ্চলের যে লোকজন, তারা কি করতে পারবে, নিজস্ব তৈরি মদ পান করতে পারবে। তাহলে আমরা এখানে 2টা বিষয় জানলাম, একটা হচ্ছে মুচি, মেথর, ডোম, ক্ষুদ্র নিগোষ্ঠী, চা শ্রমিক, তারা কি করতে পারবেন, তারি এবং পুচই পান করতে পারবেন পারমিট ব্যতীত। পাশাপাশি আমরা দেখতে পাই যারা 3 পার্বত্য অঞ্চলের লোক, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, তারা কি করতে পারবেন, তারা আমরা দেখতে পাই 11-2 বলা আছে, যেখানে নিজস্ব তৈরি চুলায় মদ পান করতে পারবে। তাহলে 11-1 জানলাম মুসলমানগণের পান করার প্রতি বাধ্যবাধকতা, 11-2 আমরা জানলাম তারি, পুচই পান করতে পারবে, যেখানে আমরা জেনেছি তো মধ্যে মুচি, মেথর, ডোম, ক্ষুদ্র নিগোষ্ঠী, চা শ্রমিক। আবার 11-3 আমরা দেখতে পাবো বিদেশি কোনো নাগরিক লাইসেন্স প্রাপ্ত বারে বসে পারমিট ব্যতীতই পান করতে পারবে, কিন্তু বাংলাদেশি নাগরিক লাইসেন্স প্রাপ্ত বারে বসেও যদি পান করতে হয় তবে তাকে পারমিট লাগবে, যা বলা আছে 11-3 ক। 11-3 ক। এবং আমরা দেখি কূটনৈতিক পাসপোর্টধারী যিনি আছেন, তিনি ব্যাগেজ রুলস অনুযায়ী স্বীকৃত পরিমাণ
মাদকদ্রব্য তিনি আনা নেওয়া বহন করতে পারেন, যা বলা আছে 11(3) খ ধারায়, স্বীকৃত পরিমাণ। এই যে এতক্ষণ আমরা আলোচনা করলাম, সে আলোচনার মধ্যে আমরা জানলাম যে অ্যালকোহল কে পান করতে পারবেন লাইসেন্স ব্যতীত, যা ইতিমধ্যে বলেছি যে পানের জন্য পারমিট লাগবে। আই ওয়ান্ট টু সে, আমরা এজ এ মুসলমান পারমিট ব্যতীত কোনোভাবে পান করতে পারি না। চিকিৎসার প্রয়োজনে পান করতে হলে কার অনুমোদন লাগবে? আমরা জানলাম সিভিল সার্জন, সহযোগী অধ্যাপক 11(1). তারই পুচই কে পান করতে পারবে? আমরা ইতিমধ্যে জেনেছি মুচি, মেথর, ডোম, ক্ষুদ্র নিগোষ্ঠী, চা শ্রমিক, 5 শ্রেণীর ব্যক্তি পান করতে পারবে। আর যারা পার্বত্য অঞ্চলের লোকজন তারা কি করতে পারবে? আমরা ইতিমধ্যে জেনেছি নিজস্ব তৈরি চুলায় মদ পান করতে পারবে। এবং আমরা জানলাম লাইসেন্স প্রাপ্ত বারে বসে মুসলমানগণ যদি পান করতে চায় তবে অবশ্যই পারমিট লাগবে, কিন্তু বিদেশি নাগরিকের কোনো পারমিট লাগবে না, যা আমরা দেখতে পাই বর্ণিত আছে কোথায়? 11(3) ক। বহন সংক্রান্ত কূটনৈতিক পাসপোর্টধারী যারা আছেন তারা ব্যাগেজ রুলস অনুযায়ী স্বীকৃত পরিমাণ বহন করতে পারেন, 11(3) খতে বলা আছে। তবে যে সকল প্রকার অ্যালকোহল সংক্রান্ত কার্যক্রম শুল্ক মুক্ত হবে, যা বলা আছে 11(4). ইতিমধ্যে আমি আলোকপাত করেছি যে চিকিৎসার প্রয়োজনে মুসলমান পান করতে পারবে, তবে একটা ব্যবস্থাপত্রের মাধ্যমে একবারই পান করার সুযোগ রয়েছে। এখানে বলা আছে চিকিৎসাপত্র কে দিতে পারেন? আমরা 12 ধারা পর্যালোচনা দেখি যে চিকিৎসক ব্যতীত কেউ চিকিৎসাপত্র দিতে পারেন না মাদকদ্রব্য ঔষধ হিসেবে ব্যবহারের জন্য। এবং চিকিৎসক যখন চিকিৎসাপত্র দেন একটা ব্যবস্থাপত্রের মাধ্যমে একবারই ক্রয় করতে পারবেন, একাধিকবার নয়, 12 ধারায় বলা আছে। তাহলে আমরা এই যে ধারাগুলো পড়লাম, আজকে প্রথম পর্বতে আলোচনায় ছিলাম আমরা 1 থেকে 12 পর্যন্ত, এই ধারাগুলো থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমরা দেখি। প্রশ্ন আসতে পারে, প্রথম প্রশ্ন ইতিমধ্যে বলেছি বিয়ার কাকে বলে, বিওয়ারি কাকে বলে, ওয়াশ কাকে বলে, কত শ্রেণীর মাদকদ্রব্য রয়েছে, মাদকদ্রব্য পান করার জন্য আইন অনুযায়ী পারমিট, পাস, লাইসেন্স কোনটা প্রয়োজন, মাদকদ্রব্যে ব্যবসা করার জন্য পারমিট, পাস, লাইসেন্স কোনটা প্রয়োজন, মাদকদ্রব্য বহন করার জন্য পারমিট, পাস, লাইসেন্স কোনটা প্রয়োজন, এর থেকে আসতে পারে। মাদকদ্রব্য কাকে বলে আমরা ইতিমধ্যে জেনেছি, যেখানে আমরা আরো জেনেছি যে মাদকদ্রব্য উৎপাদন, রূপান্তর, বিক্রয়, আমদানি, রপ্তানি, বহন করার যে বাধ্যবাধকতা বলা আছে 9(1). উৎপাদনের উপকরণ, আমদানি, রপ্তানি, বহন, পরিবহন, দখল এগুলো করার বাধ্যবাধকতা বলা আছে 9(2). কি? অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য, ইতিমধ্যে বলেছে শুকনা মাদকদ্রব্য, সোজা কথা। লাইসেন্স নিয়ে করতে পারবেন 9(3). আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যুক্তিসঙ্গত কারণ প্রদর্শন করে করতে পারবেন 9(3). তবে কুফল সম্পর্কে লেবেল লাগাইতে হবে, যা বলা আছে 9(4). স্থল, নৌ, বিমান চিকিৎসার প্রয়োজনে অল্প পরিমাণ মাদক বহন করতে পারবেন 9(5) বলা আছে। আর আমরা জানলাম অ্যালকোহল উৎপাদন, রূপান্তর, বিক্রয়, বিওয়ারি স্থাপন করার কথা বলা আছে 10(1) লাইসেন্স নিয়ে। এবং 10(2) আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পারবে, সেটাও 10(2) বলা আছে যুক্তিযুক্ত কাগজপত্র প্রদর্শনের মাধ্যমে। এবং আমরা জেনেছি ইতিমধ্যে আমরা পড়েছি অ্যালকোহল পান সংক্রান্ত বিধিবিধান। প্রশ্ন হচ্ছে মুসলমানগণ অ্যালকোহল পান করতে হলে কি প্রয়োজন? মুচি, মেথর, ডোম, ক্ষুদ্র নিগোষ্ঠী, চা শ্রমিক তারা কি পান করতে পারবে? তারই পুচে পান করার সুযোগ রয়েছে 11(2). পাশাপাশি আমরা জেনেছি যেখানে 11(3) বলা আছে পারমিট ব্যতীত মুসলমানগণ বা বাংলাদেশি নাগরিক লাইসেন্স প্রাপ্ত বারে বসে পান করতে পারে না, কিন্তু বিদেশি নাগরিক পারেন, 11(3) কত বলা আছে। বহন সংক্রান্ত ব্যাগেজ রুল অনুযায়ী স্বীকৃত পরিমাণ বহন করতে পারবেন কূটনৈতিক পাসপোর্টধারীগণ। পাশাপাশি আমরা জানলাম ব্যবস্থাপত্র দিতে পারেন অবশ্যই চিকিৎসক, রেজিস্টার্ড চিকিৎসক মাদকদ্রব্য সেবনের জন্য। যে চিকিৎসক ব্যবস্থাপত্র দিবেন এক ব্যবস্থাপত্রের মাধ্যমে একবারই ক্রয় করতে পারবেন, একাধিকবার নয়। আজকে আমাদের প্রথম পর্বে আলোচনায় ছিলাম 12 পর্যন্ত। আমরা আগামীকালকে দ্বিতীয় পর্বে আলোচনা করব 16 থেকে 20 ধারা পর্যন্ত, দ্বিতীয় পর্যায়ে 16 থেকে 20। ধন্যবাদ সবাইকে। আজকে পর্যন্ত। অবশ্যই আমরা প্রত্যেকের জায়গা থেকে ভালো কাজ করার জন্য সচেষ্ট হব। মনে রাখবো আমরা যে যে অবস্থানে আছি আলহামদুলিল্লাহ, অবশ্যই আল্লাহ ভালো রেখেছেন। পাশাপাশি ভালো কাজ করার মাধ্যমে, ভালো কিছু করার মাধ্যমে আমরা কিভাবে নিজের ডিগনিটি, পরিবারের ডিগনিটি, পাশাপাশি যারা যে পর্যায়ে আছে সে পর্যায়ের মান উন্নতি করতে পারি। অবশ্যই বিশ্বাস রাখবো আল্লাহর উপর, তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যেন আমাদের সুস্থ রাখেন, ভালো কাজ করার মতো তৌফিক দান করেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম। আমি সাব ইন্সপেক্টর মেহেদী মামুন। সকলের সুস্থতা কামনায় মেহেদীজ ল সেন্টার।